ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে আমবাগান সহ 1,76,000 হেক্টর জমির ফসলের ক্ষতি, সব হারিয়ে দিশেহারা উপকূলবাসী। বিদ্যুৎ সরবরাহ দ্রুত স্বাভাবিক করার চেষ্টা। দেশে করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু শনাক্ত, আরও 22 জন সহ প্রাণহানি ছাড়ালো 400। রেকর্ড 1,773 জন সহ আক্রান্ত 28,500-এর বেশি। রাজধানীর পুলিশ হাসপাতালে 1,500 করোনা রোগীর উপর ইভারম্যাকটিন ডক্সিসাইক্লিন ব্যবহারে সাফল্য, আরও গবেষণার তাগিদ। দুর্যোগের সময় মসজিদে স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ আদায়ের আহ্বান। দেশ জাতিকে রক্ষা করাই ধর্মের প্রকৃত শিক্ষা, বলছেন ইসলামী চিন্তাবিদরা। এবং করোনা সংকটে চীনের হাতছাড়া হওয়া বাজার ধরতে বিভিন্ন দেশের নানা উদ্যোগ। বাংলাদেশকে কৌশলী হবার পরামর্শ অর্থনীতিবিদদের, বিনিয়োগ প্রক্রিয়া সহজ করার তাগিদ। বাংলা সময়ের সঙ্গে আছি আমি মৌসুমি মো। উপকূলের পথে পথে ক্ষতচিহ্ন রেখে গেছে ঘূর্ণিঝড় আম্পান। উপড়ে গেছে গাছপালা, ধ্বংস হয়েছে বাড়িঘর, ক্ষেতের ফসল নষ্ট হয়েছে। জেলায় জেলায় বিধ্বস্ত শহর রক্ষা বাঁধ ও বেড়িবাঁধ। ঘূর্ণিঝড়ে এ পর্যন্ত 17 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। জেলার প্রতিনিধিদের তথ্য ছবি নিয়ে দেখুন রিপোর্ট। প্রবল ঘূর্ণিঝড় আম্পানের কারণে প্রাণহানি কম হলেও এড়ানো যায়নি কাঁচা ঘরবাড়ি, গাছপালা আর ফসলের ক্ষতি। বাঁধ ভেঙে লোকালয়ে প্রবেশ করেছে পানি। দমকা হাওয়া ছিল বৃহস্পতিবারও। বেড়েছে নদ নদীর পানি। ভরা জোয়ারের সময় ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডব শুরু হয়। পানির তোড়ে ভেঙে যায় বাগেরহাটের শরণখোলায় বেড়িবাঁধের কয়েক কিলোমিটার। এতে প্লাবিত হয় নিম্ন এলাকা, ভেসে যায় মাছের ঘের। ঝড়ো হাওয়ায় জেলার বিভিন্ন স্থানে বিধ্বস্ত হয়েছে প্রায় 4,500 বাড়িঘর। উপড়ে গেছে গাছপালা, জমির ফসল হারিয়েছেন কৃষকরা। আম্পানের আঘাতের ক্ষত সবচেয়ে বেশি উপকূলীয় জেলা সাতক্ষীরায়। শ্যামনগর, আশাশুনি, কালীগঞ্জ ও সদর উপজেলায় অন্তত 20টি বেড়িবাঁধে বুধবার রাত থেকেই শুরু হয় ভাঙন। পানির নিচে গ্রামের পর গ্রাম, ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে হাজারো পরিবার। বেরোনোর উপায় নেই, তারপরে সব এক এক করে তো আমার সব ক্ষতি হয়ে গেল। আম্পানের তাণ্ডব শেষ হবার পরদিনও দিনভর থেমে থেমে বৃষ্টি হয় দক্ষিণের জেলা পটুয়াখালীতে। এতে দুর্ভোগ বাড়ে ঘর হারাদের। পরিবার পরিজন নিয়ে তাদের দিন কাটছে অনিশ্চয়তায়। নদীর পানি বাড়ায় ভাঙন অব্যাহত রয়েছে শহর রক্ষা ও বেড়িবাঁধে। বিভিন্ন স্থানে 8 কিলোমিটারের বেশি বাঁধ ধসে যাওয়ায় পানিতে তলিয়ে যাচ্ছে ফসলি ক্ষেত ও বিস্তীর্ণ জনপদ। অভ্যন্তরীণ যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় বিপাকে পানিবন্দী মানুষ। সবকিছু ভিজে নাড়াকার হয়ে রয়েছে। আইসা দেখি আমাদের দোকানের কাপড় চোপড় সব বন্যার পানিতে ভিজিয়ে গিয়েছে। আম্পানের প্রভাবে জোয়ারের তোড়ে পিরোজপুরের বিভিন্ন স্থানে বেড়িবাঁধ ধসে যায়। হু হু করে পানি ঢুকে 30টি গ্রাম ডুবে যায়। ঝড়ে অন্তত 400 বসতঘর ক্ষতির কথা জানায় জেলা প্রশাসন। ঘূর্ণিঝড় আম্পান তাণ্ডব চালিয়েছে দক্ষিণ পশ্চিমের জেলা যশোরেও। ঝড়ের কারণে বিভিন্ন এলাকায় উড়ে গেছে কাঁচা ও আধা পাকা ঘরবাড়ি, উপড়ে পড়েছে গাছপালা। এতে জেলার সঙ্গে উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ থাকে দিনভর। এছাড়া বরিশাল, ভোলা, লক্ষ্মীপুর, কুড়িগ্রাম ও সুনামগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলায় আঘাত হানে আম্পান। ঘরবাড়ি ও গাছপালার পাশাপাশি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে এসব জেলায়। আবু নোমান, সময় সংবাদ। শক্তিশালী ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে সবচেয়ে ক্ষতির মুখে পড়েছেন খুলনাবাসী। জেলার হাজার হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। উপকূলীয় উপজেলার কয়রায় বাঁধ ভেঙে ভেসে গেছে ফসল ও শত শত চিংড়ি ঘের। তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম। আরো জানাচ্ছেন তরিকুল ইসলাম। দেখার মতন কোন পরিবেশ নেই, সকালে কাল রাত্রে কিছুই খাই। ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে ভেঙে গেছে বসতবাড়ি, তাই তো সব হারিয়ে দিশেহারা শেফালী বেগম। শুধু শেফালী বেগম নয়, কয়রার এরকম অনেক পরিবার এখন ঘর হারিয়ে খোলা আকাশের নিচে যে যেভাবে পারছেন খুঁজে নিচ্ছেন আশ্রয়। ঘূর্ণিঝড় আম্পানে খুলনা উপকূলীয় উপজেলা কয়রার 21টি স্থানে
বাঁধে ভেঙে তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম। 4টি ইউনিয়নের 52টি গ্রাম সম্পূর্ণ এবং আরও 2টি ইউনিয়নের 24টি গ্রাম আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে 1,82,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারী বর্ষণ ও জোয়ারে ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলের ক্ষেত। 4,500 হেক্টর জমির চিংড়ি ঘের ভেসে গেছে। লবণ পানি প্রবেশ করার ফলে আমাদের বাড়িঘর ছেড়ে আমরা এখন রাস্তার উপর অবস্থান করছি। আমাদের বসত বাড়ির ভীষণ ক্ষতি হয়েছে, প্লাস আমাদের যে মৎস্য চাষের যে খামারগুলো ছিল সেগুলো ভীষণ ক্ষতিগ্রস্ত হয়েছে। 4,500 হেক্টর মতো মাছ এবং চিংড়ি ঘের তলিয়ে গেছে এবং এতে 400 মেট্রিক টন মতো চিংড়ি এবং 6 থেকে 700 মেট্রিক টন সাদা মাছের ক্ষতি হয়েছে, যার আনুমানিক মূল্য 50 কোটি টাকার অধিক। এই বাঁধগুলি আমরা মেরামত করার কাজ উদ্যোগ গ্রহণ করতে পারি সে ব্যাপারে আমরা আলাপ আলোচনা করছি এবং আমাদের যে ক্ষয়ক্ষতি রয়েছে সে ক্ষয়ক্ষতির রিপোর্ট আমরা অলরেডি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি। খুলনা জেলায় আমপানে ক্ষতিগ্রস্ত 4.5 লাখ মানুষ, 83,000 ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। 9টি উপজেলায় 68টি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। ঘূর্ণিঝড় আমপানের তাণ্ডবে পাবনায় লিচু বাগানের প্রায় 1/3 লিচু নষ্ট হয়ে গেছে। এতে শুধু বাগান মালিকেরাই নয়, আগাম বিনিয়োগ করে ব্যাপারীরাও দিশেহারা। কৃষি বিভাগ জানায় ক্ষতিগ্রস্ত বাগান মালিকদের তালিকা তৈরি করা হচ্ছে। বুধবার মধ্যরাতের পর পাবনায় ঘূর্ণিঝড় আমপানের তাণ্ডবে ঝরে পড়ে পাবনা সদর, ঈশ্বরদী, আটঘরিয়া সহ 9টি উপজেলার প্রায় 1/3 লিচু। ভেঙে যায় লিচু গাছের ডালপালা। এতে বড় ধরনের ক্ষতির মুখে দিশেহারা বাগান মালিকরা। 40% মতো ক্ষতি হয়ে গেছে। ক্ষতি আমরা কবে পোষাবো বলতে পারছি না। ম্যাক্সিমাম অর্ধেকের বেশি ভাঙে, আমাদের অনেক বড় ক্ষতি হয়ে গেছে, যা 2-3 বছরেও পূরণ হওয়া সম্ভব না। সপ্তাহখানেকের মধ্যেই বাজারে উঠত বোম্বাই, চায়না, মুজাফফরি সহ উন্নত জাতের এসব লিচু। ফুল আসার পর লাভের আশায় বাগানে অগ্রিম বিনিয়োগ করা ব্যাপারীরাও পুঁজি হারানোর আতঙ্কে এখন। এই লিচু আর সপ্তাহখানিক থাকলে পাকি যাইতো, হ্যাঁ, কিন্তু মোটামুটি আমাদের খুব ক্ষতি হয়ে গেছে। আমরা এই লিচু বেচে আমরা মনে করেন যে অনেক অর্থ উপার্জন করি, কিন্তু এখন আমাদের পক্ষে সম্ভব হচ্ছে, আমরা এখন নিরুপায়। এ অবস্থায় ক্ষয়ক্ষতি নিরূপণ ও ক্ষতিগ্রস্ত বাগান মালিকদের তালিকা তৈরি শুরু করেছে কৃষি বিভাগ। নিজেরা অ্যাসেস করতেছি যে কি পরিমাণ লিচু ক্ষতি হলো, তো তাতে ধারণা করা হয় যে প্রায় 10 থেকে 15 বা কোনো কোনো ক্ষেত্রে বেশি লিচু বা ক্ষতি হয়ে যাবে। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় এবছর 4,500 হেক্টর জমির বাগানে লিচু উৎপাদনের লক্ষ্যমাত্রা 46,000 মেট্রিক টন, যার বাজার মূল্য প্রায় 750 কোটি টাকা। সময় সংবাদ, পাবনা। আমপানের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে উপকূলীয় এলাকার বিস্তীর্ণ চিংড়ি ও মাছের ঘের। তলিয়ে গেছে বাদাম ও ডাল ক্ষেত। কৃষি মন্ত্রণালয় বলছে, আগে থেকে প্রস্তুতি নেয় বড় উৎপাদনের ক্ষয়ক্ষতি কমানো গেছে। ক্ষতিগ্রস্তদের ঋণ সহ প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা দেওয়া হবে বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। করোনা মহামারীর মধ্যে আঘাত হানল ঘূর্ণিঝড় আমপান। বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে উপকূলীয় এলাকার চিংড়ি ও মাছের ঘের। ক্ষতির মুখে এখনো মাঠে থাকা বোরো ধানের একাংশ। কয়েক ঘন্টার আমপান তাণ্ডবে রাজশাহী, সাতক্ষীরা, খুলনা সহ উপকূলীয় এলাকায় প্রায় 80% আম পড়ে নষ্ট হয়ে গেছে। কৃষি অর্থনীতিবিদরা বলছেন, করোনার ক্ষতি পুষিয়ে নিতে কৃষিতে 28,500 কোটি টাকার যে ঋণ ও সহায়তার তহবিল ঘোষণা করা হয়েছে, প্রাথমিক পর্যায়ে সেখান থেকে দ্রুত সহায়তা করা যেতে পারে। করোনার ক্ষেত্রে যেই ফান্ডটা রাখা হয়েছিল সেটা আসলে যার জমি যেই পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে এটা পরিমাপ করে ওই অনুসারে আনুপাতিক হারে যদি তাকে কিছু ক্যাশ দেওয়া হয়, অবশ্যই সে বেনিফিটেড হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। দ্রুত সহায়তা পৌঁছানোর পথ খোঁজা হচ্ছে বলে জানায় কৃষি মন্ত্রণালয়। যদি আমাদের ইউনো এবং কৃষি কর্মকর্তারা যদি একটু উদ্যোগ নেয়, নিয়ে যদি এই আমটা চাষির কাছ থেকে কিনে, আমরা প্রাণের সাথে যোগাযোগ করছি, প্রাণ এবং এসিআই যারা আচার করে তাদের কাছে এই আমটা বিক্রি করা যায় কিনা। প্রক্রিয়াজাত খাদ্যপণ্য প্রস্তুতকারী বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে ঝরে পড়া ও ক্ষতিগ্রস্ত ফল ও ফসল সংগ্রহ করে প্রক্রিয়াজাত খাবার তৈরির উদ্যোগ নেওয়ার আশ্বাস কৃষি মন্ত্রণালয়ের। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। ঘূর্ণিঝড় আমপানের আঘাতে দ্বীপ জেলা ভোলার 20টি স্থানে প্রায় 6.5 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে মনপুরা ও চরফ্যাশনে ক্ষতিগ্রস্ত বাঁধের সংখ্যা বেশি। আসন্ন বর্ষা মৌসুমের আগে এসব বাঁধ মেরামত করার দাবি এলাকাবাসীর। ঝড় জলোচ্ছ্বাস থেকে রক্ষায় শিগগিরই মেরামত করার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। নাসিরউদ্দিন লিটনের তথ্য, উৎপল দেবনাথের ছবি নিয়ে দেখুন রিপোর্ট।
বুধবার ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে মেঘনায় পানি ও ঢেউ বেড়ে যাওয়ায় জেলার ৭টি উপজেলার প্রায় ৬.৫ কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি মনপুরায় ৩.৫ কিলোমিটার ও চরফেশনে ১ কিলোমিটারের বেশি বাঁধ রয়েছে। তাই বর্ষা মৌসুমের আগে এসব বাঁধ মেরামতের দাবি স্থানীয়দের। বেড়িবাঁধটা যেন দ্রুতভাবে করে দেয়, আর বেড়ি যেন আল্লাহর মধ্যে না ভাঙে। অতি দ্রুত যদি বেড়িবাঁধের কাজ মেরামত করা না হয়, তাহলে মানুষ এই এলাকার মানুষগুলো ঝুঁকিপূর্ণ হওয়ার সম্ভাবনা আছে। বেড়ি অর্ধেক ছিটে গেছে, সামনের যদি ঠিক না করেন তা আমরা ঘরে দরজায় থাকতাম পারব না। শীঘ্রই ক্ষতিগ্রস্ত বাঁধগুলো মেরামতের আশ্বাস পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় সংসদ সদস্যের। মেরামতের কার্যক্রম হাতে নিয়েছি মন্ত্রণালয়ের নির্দেশে, এবং যত দ্রুত সম্ভব এটা আমরা মেরামত করে আবারও পুনরায় সক্ষম অবস্থায় নিয়ে আসবো। আমরা গতকালকে ব্লক ফেলেছি, আমরা সেখানে জিও ব্যাগ আমরা ফেলেছি এবং ভেকু দিয়ে মাটির কাজ সারা রাত ভরে কাজ চলছে। প্রাকৃতিক দুর্যোগ থেকে জেলাবাসীকে রক্ষায় ২৫০ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে। সময় সংবাদ, ভোলা। ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে পটুয়াখালীর বেশ কিছু এলাকার বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় লোকালয়ে ঢুকে পড়েছে পানি। এতে তলিয়ে গেছে ঘর বাড়ি, মাছের ঘের ও ফসলি জমি। এই মুহূর্তে সেখানে রয়েছেন রিপোর্টার মনির হোসেন বাদল। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বাদল, ঘূর্ণিঝড় আম্পান আঘাত আনার একদিন পেরিয়ে গেছে। গত ২০ তারিখে সন্ধ্যার পর থেকেই আঘাত হানে ঘূর্ণিঝড় আম্পান। এতে এই ঘূর্ণিঝড়ের তাণ্ডব চলে রাত ১১টা পর্যন্ত। ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে পটুয়াখালী জেলার ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে ঘূর্ণিঝড় আম্পানের সময় ঘূর্ণিঝড় প্রচারণার কাজে চালাতে গিয়ে কলাপাড়া উপজেলার সিপিপির উপজেলা ধানখালে ইউনিয়নের সিপিপির প্রধান মোহাম্মদ শাহ আলম পানিতে ডুবে মারা যান। এছাড়া সন্ধ্যায় সাইক্লোন সেন্টার যাওয়ার পথে গাছের চাপায় পড়ে এক শিশু নিহত হয়। ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে স্বাভাবিক জোয়ারের চেয়ে নদীর পানি বিপদ সীমার ১৭৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হলে লোকালে পানি প্রবেশ করে। এতে ২০টি গ্রামে ৮০০ বাড়িঘর প্লাবিত হয়। এদিকে শহর রাখা বাদে উপচে জোয়ারের পানি প্রবেশ করে শহরের অধিকাংশ এলাকা তলিয়ে যায়। পানিবন্দী হয়ে পড়ে কয়েক হাজার মানুষ। আমি এই বেড়িবাঁধগুলো কবে নাগাদ মেরামত করা হবে এ বিষয়ে আমি পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানা হাসানুরের সাথে কথা হয়েছে। তিনি আমাকে যে বিষয়টা জানিয়েছেন, তারা বেড়িবাঁধগুলো ক্ষয়ক্ষতির একটা তালিকা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠিয়েছেন। বরাদ্দ পেলেই এটি খুব তাড়াতাড়ি কাজ শুরু করেন বলে আমাকে সর্বশেষ জানিয়েছেন। এদিকে জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী ঘূর্ণিঝড় আম্পানের ক্ষয়ক্ষতি নির্মাণ করা হয়েছে। এতে ৫,০০০ পুকুরের মাছ পানিতে তলিয়ে গেছে। ৪,০০০ কাঁচাঘর আংশিক বিধ্বস্ত এবং ২,০০০ কাঁচাঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। এছাড়া পটুয়াখালী জেলার ৮ কিলোমিটার বেড়িবাঁধ সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলায় মোট ৮২৮ ঘূর্ণিঝড় আম্পান পরবর্তী ক্ষয়ক্ষতির খবর জানাতে পটুয়াখালী থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মনির হোসেন বাদল। ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে দেশে প্রায় ১,৩০,০০,০০০ বেশি গ্রাহক। সংশ্লিষ্টরা বলছেন, সরবরাহ স্বাভাবিক করতে আপ্রাণ চেষ্টা করছেন তারা। ঝড়ের তাণ্ডবে বিদ্যুতের মিটার, ট্রান্সফরমার ও খুঁটি সহ বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম বিকল হয়ে পড়ায় এখনো আঁধারে বহু এলাকা। দেবাশিস রায়ের রিপোর্ট। প্রবল ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে বুধবার রাত থেকেই উপকূলীয় অঞ্চলে একেবারেই বন্ধ হয়ে যায় বিদ্যুৎ সরবরাহ। প্রাথমিকভাবে শুধু উপকূলীয় জেলাগুলোতে বিদ্যুৎ বন্ধ হলেও রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে বিদ্যুৎ বিচ্ছিন্ন এলাকার পরিধি। প্রলয়ঙ্করী এই ঝড়ে দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ বিতরণ সংস্থা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ক্ষতি সবচেয়ে বেশি। কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, মোট ২,৮৭,০০,০০০ গ্রাহকের মধ্যে ৩৫%ই বিদ্যুতের বাইরে। ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যে ৬০টি সমিতিতে ১৬০০-র বেশি খুঁটি ভেঙেছে, বাঁকা হয়েছে ৩৫০০-র বেশি খুঁটি। এছাড়া ৬৮টি ট্রান্সফরমার বিকলের পাশাপাশি মিটার ভেঙেছে ২০,০০০-এর বেশি। ১,৬০,০০,০০০ গ্রাহক বিকাল ৩টার হিসাব অনুযায়ী এখন আমাদের বিদ্যুৎ সংযোগের বাইরে আছে। রাত ১২টার মধ্যে আমরা আরো ৬০ থেকে ৭০ লক্ষ গ্রাহককে আমরা দিতে পারবো বলে আমরা উদ্যোগ কাজ করে যাচ্ছি। ৩০ থেকে ৩৫ লক্ষ গ্রাহক বাকি থাকবে।
এদিকে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোর বিতরণ সংস্থা ওজো পাডিকো বলছে ঝড় বয়ে গেছে তাদের ওপরও। কিছু এলাকায় বিদ্যুৎ এলেও ট্রান্সফরমারের জটিলতায় এখনো স্বাভাবিক হয়নি কুষ্টিয়ার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা। অনেক সময় লাইন যে একটা চালু করার চেষ্টা করেছি, কিন্তু এটা টিকাতে পারেনি। আলটিমেটলি আমাদের এলাকার যে 12,36,000 গ্রাহক, বলতে গেলে ওই রাত্রে 8টার পরে সবাই বিদ্যুৎ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। স্বাভাবিক পরিস্থিতিতে ফিরতে অন্তত 24 ঘন্টা সময় প্রয়োজন বলে সময় সংবাদকে জানান সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী। আমি আশা করছি যে এখন থেকে আরো 24 ঘন্টার মধ্যে আমরা প্রায় 80% মতো এলাকায় বা গ্রাহকদের আমরা ব্যবস্থা করতে পারবো বিদ্যুতের। সার্বিকভাবে আমপানের এই আঘাতে প্রান্তিক পর্যায়ে কি পরিমাণ ক্ষতি হয়েছে বিদ্যুৎ বিভাগের বৈরী আবহাওয়ায় সেই তথ্য এখনো সমন্বয় করা সম্ভব হয়নি বলেও জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। করোনা সংক্রমণের ৭৫তম দিনে দেশের সর্বোচ্চ মৃত্যু শনাক্তের তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এদিন ২২ জনের মৃত্যু হয়েছে। ভাইরাসটি শনাক্ত হয়েছে রেকর্ড ১,৭৭৩ জনের দেহে। গতকাল দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর নির্মিত অনলাইন বুলেটিনে জানানো হয় ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন প্রায় ৪০০ জন। ২ দিন ধরে দেশে ১০,০০০-এর বেশি নমুনা পরীক্ষা করা হচ্ছে। তাতেই সব রেকর্ড ভেঙে বাড়ছে শনাক্তের সংখ্যা। বুধবার সর্বোচ্চ ১৬১৭ জন শনাক্ত হওয়ার পর বৃহস্পতিবার ভাঙল সে রেকর্ডও। ২৪ ঘন্টায় ১০,২৬২ নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ১৭৫০-এর বেশি। এই দিন মৃত্যুর সংখ্যাও সর্বোচ্চ। শনাক্ত হয়েছে ১,৭৭৩টি। এ পর্যন্ত ২৮,৫১১ জন শনাক্ত হয়েছেন। গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ২২ জন এবং এ পর্যন্ত মৃত্যুবরণ ৪০৮ জন। আগে মৃতের তালিকায় ঢাকার প্রাধান্য থাকলেও এখন দেশের বিভিন্ন স্থানে প্রাণহানি ঘটছে। শেষ ২৪ ঘন্টায় ঢাকার পাশাপাশি মারা গেছেন নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, কক্সবাজার, চাঁদপুর, ময়মনসিংহ সহ বেশ কয়েকটি জেলায়। সুখবর হলো নতুন 4টি সহ ৪৭টি জায়গায় এখন করা যাচ্ছে নমুনা পরীক্ষা। ৪৭টি ল্যাবের মধ্যে ঢাকার বাইরের দুটি হলো রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ঢাকার মধ্যে দুটি বেসরকারি প্রতিষ্ঠান যারা আমাদের সাহায্য করতে এগিয়ে এসেছেন, আনোয়ার খাঁ মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল এবং বায়োমেড ডায়াগনস্টিক। এখন পর্যন্ত সারা দেশে ১৩,২৮৪টি আইসোলেশন বেড প্রস্তুত আছে বলে জানানো হয় ব্রিফিংয়ে। ঢাকার অন্যান্য হিসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। করোনার সর্বশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন বিশ্লেষণ করেছেন রিপোর্টার আফজল হোসেন। করোনা আক্রান্তের আজকে ৭৫তম দিন। এই ৭৫তম দিনে আমরা দেখেছি যে আক্রান্ত এবং মৃত্যুর আগের যে রেকর্ড, সব রেকর্ড কিন্তু এবার ছাড়িয়ে গেছে। সবশেষ ২৪ ঘন্টায় দেশে নমুনা পরীক্ষা করা হয়েছে সর্বোচ্চ ১০,২৬২টি। এর মধ্যে আক্রান্ত শনাক্ত হয়েছে ১,৭৭৩, যা অতীতের সকল রেকর্ডকে ছাড়িয়ে গেছে। আজকে মৃত্যু হয়েছে ২২ জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ৪০৮ জন দাঁড়ালো। সবশেষ ২৪ ঘন্টায় ৩৯৫ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট সুস্থতার সংখ্যা দাঁড়ালো ৫,৬০২ জনে। মৃতদের বয়স ভিত্তিক যে বিভাজন, সেটি আমরা দেখতে চাই। আমরা যদি আজকে সবশেষ ২৪ ঘন্টায় মৃতদের বয়স ভিত্তিক বিভাজন দেখি, তাহলে দেখব যে ১১ থেকে ২০ বছর মৃতের সংখ্যা ২ জন এবং ৩১ থেকে ৪০ বছর বয়সী যে মৃতের সংখ্যা ১ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ২ জন। সবচেয়ে বেশি মারা গেছে কিন্তু ৫১ থেকে ৬০ বছর বয়সী ১০ জন। এরপরে ৬০ থেকে ৭০ ঊর্ধ্ব বয়স্ক ব্যক্তি মারা গেছেন এই ৭ জন। ২১ মে বাংলাদেশে আক্রান্তের চিত্রটা যদি দেখি, তাহলে দেখতে পাবো যে ৮ই মার্চ দেশে প্রথম যখন করোনা শনাক্ত হয়েছিল ৩ জনের দেহে, এরপরে ৮ই এপ্রিল পর্যন্ত একেবারে কিন্তু স্বাভাবিক গতিতেই কিন্তু এই আক্রান্তের রেখাচিত্রটি এসেছে। এরপরে দেখেছি আমরা ঊর্ধ্বমুখী, অর্থাৎ আজকে ২১শে মে সর্বোচ্চ যেটি মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৮,৫১১ জনে। ঢাকার প্রায় সবকটি এলাকায় আক্রান্ত হয়েছে, তার মধ্যে আমরা 10টি জোনকে বেশি ভাগ করেছি। সেটি দেখাতে চাই। সবচেয়ে বেশি আক্রান্তের হার কিন্তু কাকরাইলে, সেটি দেখতে পাচ্ছি এখন পর্যন্ত ২৯৮ জন করোনা শনাক্ত হয়েছে। এরপরে যাত্রাবাড়ি ২৮০ এবং মোহাম্মদপুরে রয়েছে ২৩৫ এবং মুগদায় সেটিতে রয়েছে ২২৬ জন। এরপরে রয়েছে রাজারবাগ ২০৮ জন। এরপরে উত্তরা, তেজগাঁও, বাবুবাজার, লালবাগ এবং মিরপুরে এই আক্রান্তের সংখ্যাটি কিন্তু ১৫০ থেকে ১০০-র মধ্যেই রয়েছে। এই ছিল আজকের বিশ্লেষণ। ইভারম্যাকটিন ডক্সিসাইক্লিন ব্যবহারে করোনা মুক্তির হার বেড়েছে কয়েক গুণ।
রাজধানী কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ১৫০০ আক্রান্ত রোগীর উপর এই ওষুধ ব্যবহার করে এমন দাবি করেছেন চিকিৎসকেরা। তবে বিশেষজ্ঞরা এর ব্যবহারকে স্বাগত জানালেও গুরুত্ব দিচ্ছেন গবেষণায়। স্বাস্থ্য বিভাগও বলছে বিষয়টি নিয়ে কাজ করছেন তারা। রাশিদ ইমনের রিপোর্টে বিস্তারিত। করোনায় ফ্রন্টলাইন যোদ্ধাদের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত পুলিশ, সংখ্যাটা ২০০০-এর বেশি। প্রথম দিকে গড়ে প্রতিদিন ২০ থেকে ৩০ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, তবে গত ৪-৫ দিনে এই সংখ্যা প্রতিদিন প্রায় ১০০। হাসপাতালটির চিকিৎসকদের দাবি ইভারমেকটিন ও ডক্সিসাইক্লিন ব্যবহারের ফলেই বাড়ছে সেরে ওঠা রোগীর সংখ্যা। রোগী শনাক্তে প্রথম দিনই দেয়া হচ্ছে ২টি ইভারমেকটিন, ডক্সিসাইক্লিন দেয়া হচ্ছে ৭ দিনে 7টি, তাতেই মিলছে সুফল। আমরা লক্ষ্য করতেছি গত ৩-৪ দিন ধরে আমাদের রোগীর রিকভারি রেটটা প্রায় প্রতিদিন প্রায় ১০০ করে। স্ক্যাবো 6 এটা ইনিশিয়াল স্টার্ট ডোজ হচ্ছে 2টা এবং তার 12 ঘন্টা পর আরেকটা, টোটাল এই 3টা ট্যাবলেট হলেই যথেষ্ট। কিন্তু ডক্সিসাইক্লিন যেটা ডক্সিসাইক্লিন 100 মিলিগ্রাম এটা প্রতিদিন একটা করে 7 ডেজ। যেদিন দিয়েছি তার 3 দিনের মাথায় রেজাল্টটা আসছে, এরকম আমরা কোনো স্ট্যাটিস্টিক্স নিয়ে নেই। যেহেতু ওষুধটা আমরা অ্যাপ্লাই করেছি এবং লক্ষ্য করতেছি যে আমাদের রিকভারি রেটটা ভালো, 3 দিন না হলেও 4-5 দিন হলেও হতে পারে। এমন জরুরি সময়ে এসব ওষুধ ব্যবহারে নিষেধ নেই বিশেষজ্ঞদের, তবে চূড়ান্ত সিদ্ধান্তের আগে বিস্তর গবেষণার তাগিদ তাদের। কোনোভাবেই এই ধরনের ফলাফলকে এটা কোনো গবেষণালব্ধ ফলাফল অথবা ভালোভাবে পাওয়া যাচ্ছে এই ধরনের প্রচার আসলে বিভ্রান্তি সৃষ্টি করবে। অতএব গবেষণা, সংগঠিত গবেষণার ফলাফলের জন্য অপেক্ষা করা প্রয়োজন এবং গবেষণাগুলোকে ত্বরান্বিত করা প্রয়োজন। স্বাস্থ্য অধিদপ্তর বলছে বিষয়টি আমলে নিয়ে কাজ করছেন তারা। আমাদের সিডিসি দপ্তরকে বলছি যে ওনার বিষয়টা কি এটা দেখতে, এবং আমাদের যারা ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট কমিটি আছেন তারাও যেন বিষয়টা দেখেন। এই বিষয়ে আমি আমার ডিরেক্টরকে বলছি বিষয়টা যেন অবজার্ভ করেন, দেখেন। প্রায় ১.৫ মাস বেশ কয়েকজন রোগীর উপর গবেষণা শেষে দেশে এই ওষুধ দুটি ব্যবহারের সুফল তুলে ধরেন বক্ষব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার তারেক আলম। রাশিদ লিমন, সময় সংবাদ, ঢাকা। দেশের ইতিহাসে প্রথমবারের মতো উন্মুক্ত স্থানে হচ্ছে না ঈদের জামায়াত, তবে মুসল্লিরা মসজিদের স্বাস্থ্যবিধি মেনে অংশ নিতে পারবেন ঈদের নামাজে। ইসলামী চিন্তাবিদরা বলছেন, দুর্যোগের সময় দেশ ও জাতিকে রক্ষা করাই হলো ইসলামের প্রকৃত শিক্ষা। তাই জনস্বাস্থ্য বিবেচনায় সরকারি নির্দেশনা পালন করা উত্তম বলে মনে করছেন তারা। তোহা খান তামিমের রিপোর্ট। প্রতি বছর শত শত মানুষের কর্মব্যস্ততায় ঈদ জামাতের প্রস্তুতিতে মুখর থাকে জাতীয় ঈদগাহ ময়দান, কিন্তু ঈদের আর কয়েকটা দিন বাকি থাকলেও শূন্য পড়ে আছে সবুজে প্রান্তর। করোনা ভাইরাসের নেতিবাচক প্রভাব পড়েছে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদ উল ফিতরে। এক মাসের সিয়াম সাধনা শেষে রোজাদারের জন্য সৃষ্টিকর্তার পক্ষ থেকে আসে খুশির ঈদ। ধর্মপ্রাণদের বছরের অপেক্ষা, প্রাণে প্রাণ মেলাতে উৎসবের জামাতে ছুটে আসেন হাজার হাজার মুসল্লি। তবে এবারের চিত্রটা একেবারেই ভিন্ন। খুশির ঈদে বাঁধ সেধেছে কোভিড-19, তাই সরকারের পক্ষ থেকে এসেছে বেশ কিছু নির্দেশনা। উন্মুক্ত স্থানে আয়োজন করা যাবে না ঈদের জামাত। মসজিদে শারীরিক দূরত্ব মেনে জায়নামাজ সহ আসতে হবে। মসজিদে প্রবেশে রাখতে হবে জীবাণুনাশক, বিছানো যাবে না কার্পেট। ইসলামী চিন্তাবিদরা বলছেন, ধর্মগ্রন্থে খোলা ময়দানে ঈদ জামাত অনুষ্ঠানের কথা থাকলেও সংকটের এ সময়ে মসজিদে আদায় করা শরীয়ত সম্মত। আল্লাহ বলছেন যে তোমরা নিজেরা জেনে শুনে তোমরা ক্ষতির মধ্যে ফেলে দিও না। কাজে আমি যদি বিশাল গণজামায়াত করি, সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ লোক একত্রিত হয়, নিঃসন্দেহে সেখানে এই সংক্রমণটা আরো ছড়াতে পারে। হজরের ক্ষেত্রে কিন্তু সকল ইবাদত মওকুফ করা হয়েছে, মাফ করা হয়েছে। সকল যুগেই কিন্তু মসজিদে নববী, কাবাঘর সহ সকল মসজিদে দুনিয়াতে নামাজ হয়েছে। এটা সারা দুনিয়া ব্যাপী এটা ঐক্যমত্য। এছাড়া এবারের ঈদ উল ফিতরে জামাতে মসজিদে মুসল্লিদের চাপ বাড়তে পারে, তাই একাধিক জামাতের কথা বলছেন বিশেষজ্ঞরা। এক্ষেত্রে একাধিক জামাত হতে পারে, মসজিদের মধ্যেও 1, 2, 5, 10টাও জামাত হতে পারে যদি প্রয়োজন হয়। যালিকা মিনাল কদর, হাদিস শরীফে বলা হয়েছে স্বাস্থ্যবিধির জন্য স্বাস্থ্য সচেতন হওয়া এটাও তাকদীরের অংশ। অতএব আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে। করোনা ভাইরাসের এই মহামারী থেকে রক্ষায় ঈদের নামাজ শেষে মহান আল্লাহর দরবারে সবাইকে দোয়া করার আহ্বান জানান আলিম সমাজ। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। করোনা পরবর্তী সময়ে চীনের হাতছাড়া হওয়া বিনিয়োগ টানতে নানা প্রণোদন ও কৌশলী পদক্ষেপ নিচ্ছে ভারত, ভিয়েতনাম সহ উন্নয়নশীল বিভিন্ন দেশ।
এই সুযোগ গ্রহণে কতটুকু প্রস্তুত বাংলাদেশ, এমন প্রশ্ন স্বয়ং মন্ত্রীদের। অর্থনীতিবিদরা বলছেন, বিনিয়োগ টানতে ব্যবসা শুরুর প্রক্রিয়া যেমন সহজ করতে হবে, তেমনি নীতির ধারাবাহিকতা বজায় রাখতে হবে। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। করোনা মহামারীর মধ্যেই চলছে অর্থনৈতিক নানা হিসাব নিকাশ। কৌশলগত কারণে কোভিড-19-এর উৎপত্তিস্থল চীন থেকে বিনিয়োগ সরিয়ে নিয়েছে বিভিন্ন দেশের বহুজাতিক কোম্পানি। এসব বিনিয়োগ টানতে রীতিমতো প্রতিযোগিতায় নেমেছে ভারত, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মিয়ানমার সহ প্রতিযোগী দেশগুলো। তৎপরতা শুরু করেছে বাংলাদেশও। তবে চীন ফেরত বিদেশি বিনিয়োগ কি টানতে পারবে বাংলাদেশ? সন্দেহান মন্ত্রী নিজেও। আমরা মুখে অনেক সুন্দর সুন্দর কথা বলতে পারি, কিন্তু কাজ করতে যখন আসে তখন বলুন না যে একদিনের কাজ এক মাসেও হয় না। সবকিছুই আমাদের করব আমরা, কিন্তু যখন সব শেষ হবে তখন ট্রেনটা কিন্তু আমাদের স্টেশন ছেড়ে চলে গেছে, আমরা আর সেই ট্রেনে উঠতে পারবো না। বিশ্লেষকদের মতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা সহ বিনিয়োগের দ্বার খোলা থাকলেও হয়রানিমুক্ত দীর্ঘমেয়াদী নীতি কৌশলের অভাবে হোঁচট খাচ্ছে বিদেশি বিনিয়োগ। আমাদের দেশে বিভিন্ন সময় নিয়মগুলো খুব ঘন ঘন পরিবর্তন হয়, ট্যাক্স, ভ্যাট ইত্যাদি সংক্রান্ত নিয়ম কানুন, এবং সেগুলো কিন্তু ব্যবসা বাণিজ্য পরিচালনাকালীন সময়ে লাভ কতটা হবে তার উপরে প্রভাব রাখে। তাহলে কিন্তু তা যে কোনো ব্যবসায়ীকে নিরুৎসাহিত করে। বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে হলে নিঃসন্দেহে আমাদের কর কাঠামোর ভিতরে তো একটা স্থিতিশীলতা দরকার হবে। যারা বিনিয়োগ করতে আসেন তারা তো আর 1 বছর বা 2 বছরের জন্য বিনিয়োগ করেন না। বিদেশি বিনিয়োগ আকর্ষণে বিরোধ নিষ্পত্তি এবং অর্থ বা সম্পদ স্থানান্তরের জটিলতাও দূর করতে হবে বলে মনে করেন এই অর্থনীতিবিদ। আমরা যে সকল কারণে পিছিয়ে আছি তার মধ্যে অন্যতম প্রধান কারণ হচ্ছে অবকাঠামো, চুক্তির নিষ্পত্তি করা, এবং কোনো রকম যদি ঝামেলা হয় ব্যবসা বাণিজ্য নিয়ে, কেউ যদি তার বিনিয়োগ এখান থেকে উইথড্র করতে চায়, সেই প্রক্রিয়াটা অনেক দীর্ঘ এবং জটিল। কোভিড পরবর্তী সময়ে বেকারত্বের ধাক্কা সামাল দিতে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হলে বিনিয়োগ বাড়ানো ছাড়া কোনো বিকল্প নেই বলে মনে করেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। করোনা দুর্যোগে নীলফামারী সৈয়দপুরে ঝুট কাপড়ে ক্ষুদ্র গার্মেন্টসের মালিক ও শ্রমিকেরা চরম বিপর্যয়ের মুখে পড়েছেন। উৎপাদিত গার্মেন্টস পণ্য সার্কভুক্ত দেশে রপ্তানি হলেও 2 মাস ধরে বন্ধ। কারখানা বন্ধ থাকায় হাজার হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। নীলফামারীর প্রতিনিধি সাকির হোসেন বাদলের তথ্য নিয়ে দেখুন রিপোর্ট। নীলফামারীর সৈয়দপুর বড় গার্মেন্টস শিল্প কারখানার ফেলে দেয়া ঝুট কাপড় দিয়ে তৈরি গার্মেন্টসের অন্যতম কেন্দ্র। এখানে রয়েছে কয়েকশো ক্ষুদ্র গার্মেন্টস ব্যবসায়ী ও ঝুট কাপড় দিয়ে তৈরি গার্মেন্টস শিল্প কারখানা। এখানকার উৎপাদিত গার্মেন্টস পণ্য সার্কভুক্ত দেশেও রপ্তানি হয়, কিন্তু করোনার কারণে কারখানা বন্ধ। উৎপাদন না হওয়ায় সঠিক সময়ে পণ্য ডেলিভারি না পাওয়ায় বায়াররা অর্ডার বাতিল করেছে। ফলে রপ্তানি বন্ধ গত 2 মাস ধরে। এছাড়া ঝুট কাপড় গার্মেন্টস ব্যবসায়ীরাও ঈদে ভালো ব্যবসা করেন দেশীয় বাজারে, কিন্তু লকডাউনের কারণে সেটাও অনেকটা বন্ধ। হালকা পাতলা কাম চলতেছে, বাজারে বিক্রি নাই, মহাজন বলতেছে। 1.5 মাস থেকে আমরা প্রায় বাড়িতে বসে আছি, কিন্তু আমাদের খাওয়া দাওয়া নাই প্রায়। ব্যবসায়ীরা বলছেন দীর্ঘদিন বন্ধ থাকায় বড় ধরনের ক্ষতির মুখে তারা। আগে আমার প্রায় 50টা মেশিনে কাজ চলতো, কিন্তু এখন সেটা কমে গিয়ে 8-10টাও চালাতে আমার কষ্ট হয়ে যাচ্ছে। আমাদের অর্ডার নেওয়া ছিল প্রচুর, কিন্তু আমরা জানি না যে এটা এত মহামারীর রূপ নেবে। করোনার কারণে অর্ডার থাকা সত্ত্বেও পণ্য বিদেশে পাঠাতে পারছেন না বলে জানালেন রপ্তানিকারকরা। বিদেশে তো রপ্তানি করার কথা দূরে থাকলে আমাদের দেশেই আমরা আমাদের কেনাকাটা বিক্রি করা খুব কষ্ট হয়ে গেছে। আমরা দোকান খুলে এখন আর কাস্টমার পাই না। ক্ষুদ্র গার্মেন্টস শিল্প কারখানা মালিক সমিতি ক্ষতিপূরণে প্রধানমন্ত্রীর সহায়তা চেয়েছেন। 8 থেকে 10 হাজার শ্রমিক কার্যত সম্পূর্ণভাবে বেকার অবস্থায় আছে। একমাত্র বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী হস্তক্ষেপ ছাড়া আমরা এখান থেকে উত্তরণের কোনো পথ দেখছি না। সৈয়দপুরে 5 শতাধিক গার্মেন্টস শিল্প কারখানায় প্রায় 10,000 শ্রমিক কাজ করেন। সময় সংবাদ, নীলফামারী। করোনা পরিস্থিতির কারণে প্রায় 2 মাসের সাধারণ ছুটিতে মানবেতর জীবনযাপন করছে দেশের প্রায় 70 লক্ষ পরিবহন শ্রমিক। দীর্ঘদিন ধরে গণপরিবহন বন্ধ থাকায় পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়েছেন এসব খেটে খাওয়া মানুষ। পরিবহন শ্রমিকদের দাবি, অভাব অনটনে দিন কাটলেও এখনো কোনো সহায়তা মেলেনি মালিক শ্রমিক সংগঠন কিংবা সরকারি তরফ থেকেও। অন্যদিকে শ্রমিক সংগঠনগুলো বলছে সংগঠনের পক্ষে দীর্ঘ সময় ধরে সহায়তা সম্ভব নয়, দায়িত্ব নিতে হবে সরকারকে। সুমন সরকারের ক্যামেরায় বদরুল শাওনের রিপোর্ট। ছোট একটি রুমে 3 সদস্যের পরিবার নিয়ে বেশ যাচ্ছিল বাস চালক বেলাল হোসেনের যাপিত জীবন, কিন্তু মহামারী করোনা পাল্টে দিয়েছে সবকিছু।
মোহাম্মদপুর থেকে মতিঝিল দাপিয়ে বেড়ানো এই চালকের এখন পরিবারের মুখে 3 বেলা খাবার তুলে দেয়াই দায়। সব গাড়িরই মনে করেন চান্দা কাটতেছে নিতেছে, তাহলে এই যে কোটি কোটি টাকা যে করছে তা আজকে কই কোনো মালিক তরফ থেকে কোনো কিছু থেকে আমাদের পাশে থেকে দাঁড়ায় নেই। ঈদকে সামনে রেখে 5 বছরের ছোট্ট শিশুর আবদার শুনলে ঘোর অমানিসায় পড়ে যান বেলাল। বাচ্চা মনে করেন যে করছে বাবা মার্কেটে বাবা মার্কেটে যাবো, পয়সা নেই তো, টাকা নেই তো, কি করে যাবো। ঠিক এভাবেই দিন কাটছে দেশের প্রায় 70 লাখ পরিবহন শ্রমিকের। নিয়মিত চাঁদা দিয়ে আসলেও এই মহাদুর্যোগে মিলছে না সহায়তা। আগে তো মনে করেন দিন আনতাম দিন খাইতাম, এখন তো সেই অবস্থা নাই। কোনো রোডে 400, কোনো রোডে 500, কোনো রোডে 1000-1200 পর্যন্ত চাঁদা কালেকশন করা হয়। এখন এই টাকা কোথায় গেছে, কি করছে। তবে পরিবহন শ্রমিক ও মালিকদের সংগঠনগুলোর নেতাদের দাবি, সাধ্যমতো চেষ্টা করছেন সবাই। সরকারি সহায়তা ছাড়া কিছু করতে না পারার গতানুগতিক অজুহাত তাদের। 70 লক্ষ পরিবহন শ্রমিকদের তো শ্রমিক ইউনিয়নগুলো একা সহযোগিতা করতে পারবে না, তো সরকারি প্রণোদনা দরকার, সরকারি সাহায্য দরকার। কিন্তু D24 থেকে আমরা তেমন কোনো সহযোগিতা পাই নাই। সমিতি পরিচালনার জন্য ব্যয় যেটা নির্ধারিত সেটা আমরা নিয়ে থাকি, আপনি ইউনিয়ন তাদের নির্ধারিতটা নেওয়া থাকে, তো সেটা তো শ্রমিকদের টাকা বলে কোনো কথা না। আর ওই টাকা দিয়েও শ্রমিকদেরকে 2-3 মাস পর্যন্ত সহযোগিতা দেওয়া সম্ভব না। জেলা পর্যায়ে পরিবহন শ্রমিকদের সরকারের আর্থিক সহায়তা পাইয়ে দিতে জেলা প্রশাসক বরাবর তালিকা প্রেরণ করছে বলেও দাবি তাদের। প্রায় 2 মাস ধরে চলা লকডাউনের কারণে এভাবে বাসের মধ্যেই চালচুলো নিয়ে দিন কাটছে বাস শ্রমিকদের। এখনও দেখা মেলেনি সংগঠনের কোনো সহায়তা বা নেতাদের। এখন সরকার যদি কোনো ধরনের সহযোগিতা না করে তাহলে না খেয়েই দিন কাটাতে হবে বলছেন এই শ্রমিকরা। বদরুল আলম শাওন, সময় সংবাদ, ঢাকা। বরগুনায় ভয়াবহ আগুনে 12টি ব্যবসা প্রতিষ্ঠানে বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে। ফায়ার সার্ভিস জানায় গতরাতে হঠাৎ শহরের বাকালিপট্টি এলাকার একটি দোকানে আগুন লাগে। মুহূর্তের মধ্যে তা আশেপাশে দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট প্রায় 2 ঘন্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগে ওষুধ, মুদি, ফার্মেসি ও জুতার 12টি দোকান পুড়ে যায়। আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি, তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। ইলেকট্রিক থেকেই আগুনটা সূত্রপাত হয়েছে, যার কারণে আগুনটা ইলেকট্রিক তারের মধ্যে দ্রুত ছড়ায় গেছে। আমরা সঙ্গে সঙ্গে এসেই চতুর্দিক থেকে আমরা অ্যাটাক করে আমরা আগুনটা কন্ট্রোল করেছি। একজন প্রকৌশলী পরিকল্পিতভাবে হত্যা করেছে তারই সহকর্মী আরেকজন প্রকৌশলীকে। গত 12 মে গাজীপুর সিটি কর্পোরেশনের সহকারী প্রকৌশলী দেলোয়ার হোসেনের লাশ তুরাগ থেকে উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় মূল পরিকল্পনাকারী সহ 3 জনকে গ্রেফতারও করা হয়। গত 11 মে মিরপুর 2 নম্বরের বাসা থেকে পিপিই পরে অফিসের কথা বলে গাজীপুর সিটি কর্পোরেশনের সহকারী প্রকৌশলী দেলোয়ার হোসেনকে কৌশলে গাড়িতে তুলে নিয়ে যান তারই সহকর্মী প্রকৌশলী আনিসুর রহমান সেলিম। পরে ভাড়া করা কিলার শাহিন এবং হাবিব দেলোয়ার হোসেনের মাথায় আঘাত করে এবং ফাঁস দিয়ে হত্যা করে লাশ ফেলে রাখে তুরাগ এলাকায়। ইঞ্জিনিয়ার সেলিম স্বীকার করে যে ইঞ্জিনিয়ার দেলোয়ারের পাশে বসে এবং ভাড়া করা কিলার শাহিন ভিকটিম দেলোয়ার হোসেনের ঠিক পিছনের সিটে বসে। রূপনগর বেড়িবাঁধে ওঠার পর তার ইশারায় শাহিন আকস্মিকভাবে ভিকটিমের গলায় রশি পেঁচিয়ে টান দেয় এবং সে নিজে ভিকটিমকে চেপে ধরে। হত্যার পরে 17 নম্বর সেক্টরে খালি প্লটে রাস্তার পাশে লাশ ফেলে দেয়। ভিকটিমের ফোনটি লেকে ফেলে দেয় এবং ঘটনার আগের দিন সে শাহিন ও পল্লবীর লালমাটিয়া এলাকায় একটি দোকান থেকে 100 টাকা দিয়ে রশিটি ক্রয় করে। পুলিশ বলছে সিনিয়র জুনিয়র দ্বন্দ্ব এবং অফিসের কাজের সুবিধাভোগের জন্যই তাকে খুন করা হয়েছে। এরই মধ্যে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী সেলিম সহ 3 জনকে গ্রেফতার করা হয়েছে। আরও কেউ জড়িত আছে কিনা এটা আমরা এখন বলতে পারবো না, তবে মূল কিলিং মিশনে এই 3 জনের বেশি কেউ ছিল না, এটা আমরা নিশ্চিত হয়েছি। অন্য কোনো মাস্টার মাইন্ড আছে কিনা বা কারো পরামর্শ আছে কিনা সেগুলো তদন্ত সাপেক্ষে তদন্ত করছি আমরা। গত 12 মে নিহতের স্ত্রী বাদী হয়ে তুরাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। এই ঘটনায় আরও কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। জামালপুরে পারিবারিক কলহের জেরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। হত্যাকাণ্ডের পর অভিযুক্তকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। পুলিশ জানায় প্রায় 8 বছর ধরে অটোরিকশা চালক বকুল মিয়া শহরের মুকুন্দবাড়ি এলাকায় পরিবার সহ একটি ভাড়া বাসায় থাকত। পারিবারিক কলহে নিয়ে স্ত্রী রূপালী বেগমের সঙ্গে প্রায়ই তার ঝগড়া হয়। এরই জের ধরে বুধবার রাতে বাকবিতণ্ডার এক পর্যায়ে স্ত্রীকে পিটিয়ে হত্যা করে সে। এই ঘটনায় অভিযুক্ত বকুল মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। স্বামী স্ত্রী দুজনেই গ্রামের বাড়ি শেরপুরের সাপপাকিয়া গ্রামে। তাদের 5 বছরের একটি ছেলে রয়েছে।
কারেন্ট যখন চলে গেল তখন একটা মানে আতঙ্ক একটা শব্দ হইল। তার হাতে এবং মুখে আঘাতের চিহ্ন দেখতে পাই আমরা। স্বাভাবিকভাবে বোঝা যাইতেছে এটা মার্ডার হয়েছে এবং কি তার স্বামী তার সাথেই ছিল। সেই ক্ষেত্রে আমরা এলাকাবাসী তার স্বামীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করি। এর বিচার হওয়া উচিত এবং সঠিক বিচার হওয়া উচিত। আটক করে রাখছিলাম, তাকে হেফাজতে নেই। পরবর্তীতে লাশের সুরতাল প্রস্তুত করি। সুরতাল প্রস্তুত করে লাশ পোস্টমর্টমের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করি। করোনা পরিস্থিতিতে আজ দেশের বিভিন্ন স্থানে অসহায় ও কর্মহীনদের খাদ্য সামগ্রী ও ঈদ উপহার দেওয়া হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখে সরকারি বেসরকারি উদ্যোগে এই ত্রাণ বিতরণ করা হয়। ব্যুরোর প্রতিবেদক ও জেলার প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে দেখুন রিপোর্ট। নারায়ণগঞ্জে কর্মহীন প্রবাসীদের অসহায় পরিবারের সহায়তায় এগিয়ে এসেছে প্রবাসী বন্ধু পরিবার নামে একটি সংগঠন। এ সময় শহরের ফতুল্লায় 2000 পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রবাসে যারা সচ্ছল আছি সবাই সম্মিলিতভাবে আমরা একটা সংগঠন প্রবাসী বন্ধু পরিবার। এই বন্ধু পরিবারের ত্রাণ ইনশাল্লাহ সবসময় অব্যাহত থাকবে। উপকূলীয় জেলা বাগেরহাটে করোনা পরিস্থিতি ও ঘূর্ণিঝড় আমপানে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকেলে শরণখোলা উপজেলার রায়েন্দা বাজার সংলগ্ন 50টি পরিবারকে ঢেউটিন ও 400 পরিবারকে খাদ্য সামগ্রী দেয়া হয়। নাটোরের দীঘাপতিয়া বালিকা শিশু সদনের 73 জন এতিম শিশুকে ঈদের নতুন জামাকাপড় উপহার দিয়েছে সেনাবাহিনী। পঞ্চগড় 1 আসনের সংসদ সদস্য মোহাম্মদ মাজারুল হকের পক্ষ থেকে 3 শতাধিক দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য বিতরণ করা হয়। ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের সংসদ সদস্য আম ওবায়দুল মুক্তাদির চৌধুরীর পক্ষ থেকে 200 কর্মহীন পরিবারের মাঝে ঈদ উপলক্ষে শাড়ি ও লুঙ্গি বিতরণ করে জেলা যুবলীগ। মুন্সিগঞ্জের দিঘির পাড়ে 800 হতদরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে ঢাকার ইসলামপুর বস্ত্র ব্যবসায়ী সমিতি। নিরাপদ দূরত্ব মেনে চাল, ডাল, আলু, ছোলা, চিনি সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য গ্রহণ করেন অসহায় মানুষ। এছাড়া খাগড়াছড়ি, শরীয়তপুর, চাঁদপুর ও নেত্রকোনায় অসহায় ও দুস্থদের খাদ্য সহায়তা দেয়া হয়। আফরোজ রিয়া, সময় সংবাদ। অসহায় এবং দুস্থদের সেবায় বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ শরীফের নামে ফাউন্ডেশনে যাত্রা শুরু করেছে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের বাংলোতে উদ্বোধন করা হয় নতুন ফাউন্ডেশনের। প্রথম দিনে করোনা এবং আমপানের প্রভাবে দুর্গতদের পাশে দাঁড়াতে 500 পরিবারকে ঈদ উপহার দিয়েছে ফাউন্ডেশনের পক্ষ থেকে। নারায়ণগঞ্জ প্রতিনিধি শওকত আলী সৈকতের তথ্য নিয়ে দেখুন রিপোর্ট। করোনা মহামারীতে মরার উপর খাড়ার ঘা হয়ে এসেছে ঘূর্ণিঝড় আমপান, যার প্রভাবে অসহায় হয়ে পড়েছেন অসংখ্য নিম্ন আয়ের মানুষ। এসব দুর্গত মানুষের পাশে দাঁড়াতে নিজের নামে একটি ফাউন্ডেশনের যাত্রা করেছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ শরীফ। স্থানীয় তরুণদের নিয়ে বৈরী আবহাওয়ার মাঝে জেলা প্রশাসকের বাংলোতে উদ্বোধন করা হয় ফাউন্ডেশনের। জেলা প্রশাসক মোহাম্মদ জসিম উদ্দিন ফাউন্ডেশনের উদ্বোধন করে পাশে থাকার আশ্বাস দেন। নারায়ণগঞ্জ কেন্দ্রিক যেসব দুর্যোগ বাংলাদেশে, এই দুর্যোগে ক্রিকেটার পক্ষ থেকে কী করা যায় তারই অংশ হিসেবে মোহাম্মদ শরীফ তিনি এবং তার শুভাকাঙ্ক্ষীরা যারা তাকে তৈরি করার পিছনে বা আশেপাশে যারা ছিলেন তারাই তাকে উদ্দীপনা দিলেন যে সারা বাংলাদেশ, সারা বিশ্বেই যেন বড় বড় ফাউন্ডেশন আছে, যে ফাউন্ডেশনগুলো আত্মমানবতার সেবায় কাজ করে, তারই অংশ হিসেবে মোহাম্মদ শরীফ একটা ফাউন্ডেশন করলেন। এখান থেকে বিভিন্ন মানুষকে, বিভিন্ন এই করোনায় আক্রান্ত বা করোনার জন্য যারা ক্ষতিগ্রস্ত মানুষকে সেবা দেওয়া হবে। মোহাম্মদ শরীফ ফাউন্ডেশনে যুক্ত হয়েছেন স্থানীয় বেশ কিছু শিল্প মালিক। সামনের সময়ে পাশে থাকার কথা জানিয়েছেন তারাও। মোহাম্মদ শরীফ ফাউন্ডেশনের উদ্যোগ যে শর্ট সময় নেওয়া হয়েছে সেটা সফলতার জন্য সবাই দোয়া করবেন, আর সবার সহযোগিতা কাম্য। আমরাও আছি গরিব দুঃখীর পাশে। এই ফাউন্ডেশন করাতে আমি তারে দোয়া করি এবং ইনশাল্লাহ আমরা তার সাথে আছি এবং আমার কাছে যে প্রকারের যে কোনো সাহায্য প্রকারে আমার কাছে আসলে আমি তাদেরকে হেল্প করব এবং এই ফাউন্ডেশনের যেটা লাগে আমি করব। সুবিধা বঞ্চিত স্বল্প আয়ের মানুষের পর্যাপ্ত শিক্ষা ও স্বাস্থ্য সেবা নিশ্চিত করে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার মূল লক্ষ্য ফাউন্ডেশনের। বিভিন্ন পেশার মেধাবী 22 তরুণকে নিয়ে যাত্রা শুরু হলো ফাউন্ডেশনের। পরবর্তীতে এর পরিসর আরও বাড়ানো হবে বলেও জানান মোহাম্মদ শরীফ। মূলত এই উদ্দেশ্যটি হচ্ছে গরিব
অসহায় মানুষের পাশে দাঁড়ানোটা, মানুষের যেই আশা আকাঙ্ক্ষা, মানুষের উপস্থিতি দেখে আমার কাছে মনে হয়েছে তাদের পাশে দাঁড়ানোটা এই মুহূর্তে খুবই জরুরি। সবাই সব দিক থেকে একটু এগিয়ে আসছে, আর আমরা চাচ্ছি যে আমাদের কন্ট্রিবিউশনটা যাতে একটু মানুষের উপকৃত হয়। আমরা কম্বাইনলি কাজ করার জন্য সাকিব যখন দেশে আসবে, আমরা মোহাম্মদ শরীফ ফাউন্ডেশন এবং সাকিব আল হাসান ফাউন্ডেশন এবং আরও যারা আছে একত্রিত যদি আমরা কাজ করতে পারি, সারা বাংলাদেশের মানুষ কিছু না কিছু মানুষ উপকৃত হবে। তার প্রত্যাশা এই মহৎ উদ্যোগে দেশের বিশিষ্টজনদের পাশে পাবেন। এটার ভবিষ্যৎ পরিকল্পনা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। বাংলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে আম বাগান সহ 1,76,000 হেক্টর জমির ফসলের ক্ষতি, সব হারিয়ে দিশেহারা উপকূলবাসী। বিদ্যুৎ সরবরাহ দ্রুত স্বাভাবিক করার চেষ্টা। দেশে করোনায় একদিনের সর্বোচ্চ মৃত্যু ও শনাক্ত আরও 22 জন সহ প্রাণহানি ছাড়ালো 400। রেকর্ড 1773 জন সহ আক্রান্ত 28,500-এর বেশি। রাজধানীর পুলিশ হাসপাতালে 1,500 করোনার রোগীর উপর ইভারম্যাকটিন ডক্সিসাইক্লিন ব্যবহারের সাফল্য, আরও গবেষণার তাগিদ। দুর্যোগের সময় মসজিদে স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ আদায়ের আহ্বান। দেশ জাতিকে রক্ষা করায় ধর্মের প্রকৃত শিক্ষা, বলছেন ইসলামী চিন্তাবিদরা। এবং করোনা সংকটে চীনের হাতছাড়া হওয়া বাজার ধরতে বিভিন্ন দেশে নানা উদ্যোগ। বাংলাদেশকে কৌশলী হবার পরামর্শ অর্থনীতিবিদদের, বিনিয়োগ প্রক্রিয়া সহজ করার তাগিদ। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। আর সঙ্গে থাকুন সময়ের।